বাস্তু শাস্ত্র। নমস্কার সকলকে, আমি রনি। সবাইকে স্বাগত বাস্তু শাস্ত্রতে, যেখানে ভয় পাওয়ার কোনো সীমিত জায়গা নেই। আজ 7 নম্বর এপিসোডে তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা ঘটনা যেটার কোনো রকম ব্যাখ্যা নেই, কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি পাঠিয়েছে রূপক দেবনাথ, জলপাইগুড়ি থেকে। তার আগে বলে রাখি, বাস্তুশাস্ত্রতে তোমরাও তোমাদের ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা লিখে পাঠাতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে। শুধু সেই ঘটনাটা যেন অন্য কোনো চ্যানেলে শোনানো না হয়ে থাকে। তো চলো শুরু করা যাক আজকের 7 নম্বর এপিসোড বাস্তু শাস্ত্রতে। চলে আসি রূপকের ঘটনাতে। যেমন করে লিখে পাঠিয়েছে ঠিক সেরমভাবেই পড়ে শোনাচ্ছি। হায় দাদা, আমি রূপক দেবনাথ, জলপাইগুড়িতে থাকি। দাদা, তোমার ভয়েতে শোনা প্রতিটা ঘটনা যেন চোখের সামনে ভেসে ওঠে, এমন করেই তুমি ঘটনাগুলো ফুটিয়ে তোলো। তোমার প্রতি কটা ঘটনা আমার শোনা হয়ে গেছে, আর সব কটাই দারুণ ভয়ের এবং রহস্যজনক ছিল। তো এইবার চলে আসি দাদা আমি আমার ঘটনাতে। ঘটনাটি লকডাউনের সময়ের। আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সে বাড়িকে কেন্দ্র করেই ঘটনাটি। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িটা অনেক পুরনো। সেই পাড়ায় লোকজনও প্রচুর, আশেপাশে প্রচুর বাড়ি। আমি জবের সূত্রে ওই বাড়িতে ভাড়া থাকতাম। তো দাদা, প্রথমেই যখন ওই বাড়িতে ভাড়া যাই, আজ থেকে প্রায় 4 বছর আগে, তখন থেকেই প্রবলেমগুলো ফেস করছি। প্রথম 2-3 সপ্তাহ কিছু বুঝতে পারিনি। আস্তে আস্তে বুঝতে পারলাম যে ঘটনাগুলো ওই বাড়ির লোকজনদের নিয়েই হচ্ছে। সেই বাড়িতে ভাড়া যাওয়ার 2 সপ্তাহ পর আমার কোনো কারণ ছাড়াই খুব জ্বর আসে। মাথা ব্যথা, মাথা তুলতে পারছিলাম না বিছানা থেকে। তো আমি 3 দিনের ছুটি নিলাম রেস্ট নেওয়ার জন্য। আর আমি রান্না করতাম না, হোম ডেলিভারি বলা ছিল। যে কাকু হোম ডেলিভারি দিতে আসতো সে কাকু যখন খাবার দিতে আসে তখন সে দেখলো যে আমি জ্বরে ভুগছি। সে কাকুই বাড়িতে ডাক্তার আনার ব্যবস্থা করলো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। প্রথম দিনের জ্বরের মধ্যে ওইভাবেই কাটলো। দ্বিতীয় দিন ডক্টর এসে মেডিসিন দিল আর নিয়মিত খেতে বলল। সেদিন রাত থেকে কিছু কিছু জিনিস সে বাড়িতে ফিল করা শুরু করলাম। সেদিন রাত্রে কাকু খাবার দিয়ে যাওয়ার পর আমি ডিনার কমপ্লিট করে মেডিসিন খেয়ে শুয়ে পড়েছিলাম। শরীরটা খুবই খারাপ ছিল, সেই কারণে চোখ লেগে গেছিল। কিছুক্ষণ পরে শুনতে পেলাম একটা আওয়াজ। যে আওয়াজটি আসছে বাড়ির পেছন থেকে। মনে হচ্ছে কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। শরীর ঠিক না থাকার জন্য আমি অতটা পরোয়া না করে ঘুমানোর চেষ্টা করলাম। তাই সেই কারণে টাইমটাও লক্ষ্য করিনি তখন। পরের দিন সকালে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে চেয়ারে রাখা আয়রন করা 4টা শার্ট ও 2টো প্যান্ট ছিল।
সেইগুলো চেয়ার থেকে নিচে পড়ে আছে আর ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি অত কিছু না ভেবে সেগুলো উঠিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। 2-3 দিন পর আবার রাত্রে সেই একই আওয়াজ, কে যেন কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। আমি ঘড়ি দেখলাম, তখন রাত 1:30 বাজে। আমি জানলা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে আবার বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ পাই। আমি উঠে যাই বাথরুমের দিকে, আর দরজা খুলে দেখি শাওয়ার বন্ধ। আমি মনের ভুল ভেবে আবার ঘুমানোর চেষ্টা করি। তারপর আর কিছু শুনতে পাইনি। যেহেতু বাড়িতে খালি বাড়ির মালকিন থাকতো, তাই পরের দিন সকালে কাকিমাকে ডেকে সব বললাম। কাকিমাকে বললাম যে রোজ রাত্রে বাড়ির পিছনে কোদাল দিয়ে কে মাটি খোঁড়ে। কাকিমা আমার প্রশ্নের উত্তরে বলে, তোমাকে অত কিছু বলা যাবে না, থাকার হলে থাকবে, না হলে চলে যাবে। যেই আওয়াজ পাও না কেন, না শোনার ভান করে থাকবে। আমি এই কথাগুলো শুনে খুব অবাক হলাম। কাকিমার একটু মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছিল, কারণ ওনার হাজবেন্ড আর ওনার মেয়ে পরপর 1 মাসের মধ্যে মারা যায়। সেগুলো নিয়ে চিন্তা করতে করতে সে পাগলের মতো হয়ে গেছিল। 2 দিন পর আমি অফিস থেকে বাড়িতে আসলাম। এসে দেখি ঘর অগোছালো হয়ে আছে, জামা কাপড় ছিটিয়ে পড়ে আছে, চেয়ার পড়ে আছে, আর বাকি সব কিছুই এলোমেলো হয়ে আছে। আমি ভাবলাম জানলা তো খোলা থাকে, কোনো হয়তো বিড়ালের কাজ এটা। ফ্রেশ হয়ে সব গুছিয়ে খেয়ে একটু রেস্ট নেব বলে শুয়েছি, তখনই কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে দরজা খুলে দেখি কেউ নেই। আমি বিরক্ত হয়ে দরজা বন্ধ করে আবার শুয়েছি। তখনই মনে হলো কে যেন আমার বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি উঠে বসে ভালো করে দেখলাম, দেখি না, কেউ তো নেই। আমি মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ডনেসের জন্য। হঠাৎ করে একটা খুটখুট আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার বাঁদিকে কে যেন দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে সেখানে মাথা ঠুকছে। আমি নড়তে পারছিলাম না। অবাক চোখে বাঁকা করে ভালো মতো দেখার চেষ্টা করি। দেখি একটা পুরুষ আকৃতি দেওয়ালে মাথা ঠুকছে, আর তার গা পুড়ে গেছে। একটা পোড়া গন্ধ আসছে, আর সাথে একটা গোঙানোর আওয়াজ। আমি মনে মনে লোকনাথ বাবার নাম করতে থাকি। কয়েক সেকেন্ডের মধ্যে গন্ধটাও নেই, আর সাথে লোকটাও নেই। আমি তখনই কাকিমার কাছে যাই উপরতলায়, গিয়ে কাকিমাকে সব বলি। কাকিমার সাথে তখন ওনার ভাইও ছিল, সেও আমার সব কথা শুনল, আর আমাকে বলল যে ভাই তুমি কেন, এই বাড়িতে কেউই থাকতে পারছে না, রোজ কিছু না কিছু ঘটনা হয়েই চলেছে।
আমি বললাম, কেন, কি হয়েছে? সে বলল, আজ থেকে 2 মাস আগে কাকিমার মেয়ে সুইসাইড করে, গায়ে আগুন লাগিয়ে, তার ভালোবাসার মানুষকে পায়নি বলে। সেই শোকে শোকে কাকিমার হাজবেন্ডও সেইভাবেই সুইসাইড করে, গায়ে আগুন লাগিয়ে, তার ঠিক 1 মাস পরে। কাকু তার স্ত্রী আর মেয়েকে খুব ভালোবাসতেন। মেয়েকে হারানোর পর সে সুইসাইড করে। এখন সে তার স্ত্রীকেও নিয়ে যেতে চাইছে। কাকিমারও মাথার ঠিক নেই। সবসময় কাকিমার সাথে একজন উপস্থিত আছে। সে অনুভব করতে পারে, সেটা কাকিমা নিজেই বলেছে। কাকিমাকে তার স্বামী নিয়ে যেতে পারলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কাকিমা সবসময় ভয়ে ভয়ে থাকে, একা থাকতে ভয় পায়, বাইরেও যায় না। আমি এত কিছু শুনে কাকিমার ভাইকে বললাম, আমি এই বাড়িতে থাকতে পারবো না, কালকের মধ্যেই এই বাড়ি ছেড়ে দেব। এই কথা বলে আমি নিচে এসে প্যাকিং শুরু করি। যেহেতু পরের দিনই আমি অন্য বাড়িতে শিফট করব, তাই সেই রাত্রে আমি আমার এক কলিগকে কল করে বললাম যে কয়েকদিনের জন্য সে যেন আমাকে থাকতে দেয়, যতদিন না আমি অন্য বাড়ি ভাড়া পাচ্ছি। আমার কলিগ আমাকে বলল, কোনো প্রবলেম নেই, যতদিন ইচ্ছা থাকতে পারি। আমি মনে মনে খুশি হলাম। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়েছি এটা ভাবতে ভাবতে যে আজকে রাত্রে আবার কি হবে। ঠিক তার কিছুক্ষণ পরে দেখছি আবার সেই অবয়ব আমার বিছানার চারপাশে ঘুরছে আর আমার দিকে তাকিয়ে আছে। কয়েকদিন ধরে ভয় পাচ্ছি জন্য সেই রাত্রে রুমের লাইট অন করে রেখেছিলাম। আমি স্পষ্ট দেখছি আমার চারপাশে লোকটি ঘুরছে আর এক ভয়ানক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকনাথ বাবার নাম করতে করতে অজ্ঞান হয়ে যাই। সকাল 5:30টাতে আমার হুঁশ আসে। আমি আর ওয়েট করতে না পেরে আমার কলিগকে কল করে তখনই আমার বাড়িতে আসতে বললাম। সে কিছুক্ষণের মধ্যে আসলো। আমি কাকিমার সাথে কথা বলে লাগেজ নিয়ে চলে আসলাম কলিগের বাড়িতে। এখন সে বাড়িতে কি অবস্থা আমি জানি না দাদা, তবে মাঝে একবার খোঁজ নিয়েছিলাম। তখন জানতে পেরেছি যে কাকিমার এখন পুরোপুরি মাথার সমস্যা হয়ে গেছে, খায় না, ঘুমায় না, কথাও বলে না। তো এই হলো আমার ঘটনা দাদা, ভালো লাগলে পড়ে শুনিও। আর তুমি খুব ভালো থেকো, পাশে আছি দাদা, থ্যাংক ইউ। দারুণ একটা ঘটনা শুনলাম রূপকের কাছ থেকে। এরম ঘটনা থাকলে আরও পাঠিও রূপক। শুধু অন্য কোনো চ্যানেলে যেন শোনানো না হয়ে থাকে এরমই ঘটনা সবাই পাঠাতে থাকো। দুর্দান্ত লাগলো আমার ঘটনাটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ঘটনা পাঠাতে থাকো আমার ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ এইটুকুই, আসছি আবার 8 নম্বর এপিসোডে নতুন একটি ঘটনা নিয়ে। টিল দেন, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো।